তো আজকে আমরা লিনাক্স বেসিক কমান্ড নিয়ে আলোচনা করব। তো লিনাক্স ইনস্টল দেওয়ার পর বা রেড হ্যাট ইনস্টল দেওয়ার পর সর্বপ্রথম যে জিনিসটি শিখতে হয় সেটি হলো বেসিক কমান্ড। তো আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর শিখতে হলে বেসিক কমান্ডটি জানতেই হবে। তো আজকে আমি অনেকগুলো লিস্ট করেছি বেসিক কমান্ডের। তো আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখলে আশা করি বেসিক কমান্ড সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা আসবে। তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবা। তো আমি প্রথম কমান্ডটি নিয়ে আলোচনা করি। প্রথম কমান্ডটি বলা আছে হোস্ট নেম। হোস্ট নেম কি করে? তো আমরা যে সার্ভারটি চালাচ্ছি বা রেড হ্যাট সার্ভারটি চালাচ্ছি, এই সার্ভারটির নাম যদি জানতে চাই বা সার্ভার নেম যদি জানতে চাই, তাহলে আমরা কি কমান্ড দেব? হোস্ট নেম। হোস্ট নেম কমান্ড দিয়ে ইন্টারফেস করলে আমরা দেখতে পারবো যে আমাদের সার্ভারের নাম। তো তোমরা যে সার্ভারটি ইনস্টল দিছো সেই সার্ভারের অবশ্যই একটি নাম দিয়েছো, কিন্তু তোমরা জানো না। তো হোস্ট নেম দিলে দেখতে পারবা যে এই হোস্ট নেম তোমাদের মেশিনে কি দেওয়া আছে সেটি চেক করতে পারবা। তো পরবর্তীতে হোস্ট নেম চেঞ্জ করা যায়, এগুলো আস্তে আস্তে শিখবা। আজকে শুধুমাত্র বেসিক কমান্ডগুলো সম্পর্কে জানাবো। তারপর দ্বিতীয় কমান্ড যে নিয়ে আলোচনা করব সেটি হলো, বর্তমানে আমরা জানি যে লিনাক্সে সাধারণত লগ ইন করা হয় রুট ইউজার হিসেবে, এমনিতে জেনারেল ইউজার হিসেবে। তো বিভিন্ন ইউজার বিভিন্ন সময় লগ ইন করে। তো কোন ইউজার কখন লগ ইন করতেছে বা বর্তমানে কোন ইউজারটি লগ ইন করা আছে, বিশেষ করে বর্তমানে কোন ইউজারটি লগ ইন করা আছে সেটি দেখতে হলে আমাদের কমান্ড দিতে হবে হু AMI দিয়ে আমাদের কি ইন্টারফেস করতে হবে। দেখো আমরা বর্তমানে দেখতেছি যে রুট, তার মানে এই সার্ভারটি এখন বর্তমানে বা এই টার্মিনালে কে লগ ইন করে আছে? রুট লগ ইন করে আছে, রুট ইউজার লগ ইন করে আছে। তো কোন ইউজার লগ ইন করে আছে এটি দেখতে হলে আমরা কি দেখলাম? হু এমআই কমান্ড। তারপরে যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটি একটু দেখে নেই, আমি তো লিস্ট করে রাখছি। তারপরে যে কমান্ডটি আমরা দেখব সেটি হলো ইউনেম এ। তো এটি দ্বারা কি বোঝা যায়? ইউনেম হাইফেন এ বা অপশন এ বা ফ্ল্যাগ এ, এটি দ্বারা আমরা সাধারণত আমাদের যে রেড হ্যাট মেশিনটি ইনস্টল দেওয়া আছে বা লিনাক্স মেশিনটি ইনস্টল দেওয়া আছে তার কার্নেল ভার্সন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারি, বা এর হার্ডওয়্যার স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু সফটওয়্যার হার্ডওয়্যার সম্পর্কে এবং কার্নেল ভার্সন সম্পর্কে ডিটেল জানতে পারি যদি আমরা ইউনেম হাইফেন এ কমান্ডটি দিয়ে ইন্টারফেস করি। তাহলে দেখো এখানে ডিটেলস দেখাচ্ছে আমাদের, যে এখানে হোস্ট নেম থেকে শুরু করে সফটওয়্যার ভার্সন, তারপর কত আর্কিটেকচার, এগুলো সব দেখাচ্ছে। তোমরা এই প্রতিটা স্টেপ আরও জানতে পারবা আস্তে আস্তে যখন তোমরা স্টাডি করবা। তো শুধুমাত্র আজকে যেহেতু বেসিক কমান্ড, এই জন্য বেসিক কমান্ডের ক্লাস, এই জন্য আমি প্রতিটা পদে কি কি বোঝাচ্ছে আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি না, এগুলো আস্তে আস্তে তোমরা শিখবা আস্তে আস্তে সামনের ক্লাসে। তারপরে যে কমান্ডটি নিয়ে আলোচনা সেটি হলো কমান্ড না, যাক একটা ডিরেক্টরি ওপেন করব। এই ডিরেক্টরি থেকে আমরা দেখতে পারবো যে আমাদের বর্তমান যে লিনাক্স ইনস্টল দেওয়া আছে তার আইএসও ফাইল সম্পর্কে জানতে পারবো যদি আমরা এই কমান্ডটি দিই cat/etc/redhat/release, এটি যদি দেই, সরি, যে ইন্টারফেস করলে দেখো আমাদের বর্তমানে কোনটি ইনস্টল দেওয়া আছে, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এটি ইনস্টল দেওয়া আছে। তারপরে যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটি হলো আইপিএ কমান্ড। তো আইপিএ কমান্ড 5 নম্বর কমান্ড। আইপিএ কমান্ড দিয়ে আমরা কি দেখতে পারবো? আমাদের মেশিনের আইপি দেখতে পারবো। তো দেখো এখানে আইপিএ কমান্ড দেওয়ার মাত্র আমরা এখানে দেখতেছি আমাদের যতগুলো ইন্টারফেস আছে সেগুলো দেখাচ্ছে। আমাদের এখানে একটি ইন্টারফেস, একটি, দুইটি, তিনটি, আর এইগুলি সিস্টেম থেকে দেওয়া থাকে। তো এখানে আমাদের আইপি অ্যাড্রেসগুলো দেখাচ্ছে, এই যে আইপি অ্যাড্রেস, এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস এটা, আর এটাকে বলা হয় ব্রডকাস্ট অ্যাড্রেস। তারপর দেখো এখানে আমাদের ডিএসসিপি থেকেও আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তার মানে এখানে স্ট্যাটিক ডিএসসিপি দুটোটাই কনফিগার করা আছে। তো আমরা এই কমান্ড দিয়ে সাধারণত মেশিনের আইপি অ্যাড্রেস দেখতে পারি। এছাড়াও আমরা আরেকটি কমান্ড দিয়েও
আইপি অ্যাড্রেস দেখতে পারি। তো এখন আরেকটি কমান্ড দেখো যে ক্লিয়ার কমান্ড। এই ক্লিয়ার কমান্ডে কি করা যায়, স্ক্রিন ক্লিয়ার করা যায়। যেমন ক্লিয়ার কমান্ডে ইন্টারসাপ করলে আমাদের স্ক্রিনটি কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কমান্ডটি দেখো আইপি কনফিগ, সেম এটার মতো। আইপি কনফিগ সেম হলেও আসলে আইপি কনফিগ যতগুলো আমাদের এনআইসি কার্ড আছে সেই এনআইসি কার্ডের ডিটেলস দেখায়। আইপি দেখো এখানে আমাদের যে যে এনআইসি কার্ড আছে সেগুলো দেখাচ্ছে। এই যে আমাদের এনআইসি কার্ড আছে ইএনএস 160, এটার থেকে দেখাচ্ছে। তো এখানকার সব ডিটেলস দেখাচ্ছে, এখানে কতটা প্যাকেট ট্রান্সমিশন হয়েছে, কতটা রিসিভ হয়েছে, এগুলি সম্পূর্ণ দেখাচ্ছে। মানে একটি ইন্টারফেস সম্পর্কে ডিটেলস দেখানোর জন্য এই আইপি কনফিগ ব্যবহৃত হয়। প্রতিটি ইন্টারফেস সম্পর্কে ডিটেলস দেখায়। তারপর আমরা ক্লিয়ার করে দিই স্ক্রিনটা। দেওয়ার পর এর পরবর্তী যে কমান্ডটি সেটি নিয়ে একটু আলোচনা করব। তো আমাদের 6 নম্বর গেল, আমরা 7 নম্বর কমান্ডটি দেখব। 7 নম্বর কমান্ডটি হলো পিং কমান্ড। পিং কমান্ড দেওয়া সাধারণত আমরা পিং করতে পারি, একটি মেশিন থেকে আরেকটি মেশিনকে পিং করতে পারি। যেমন ধরো যে আমি আমার এই লিনাক্স মেশিন থেকে যদি আমি আমার উইন্ডোজ মেশিনকে পিং করতে চাই, তাহলে আমরা কমান্ড দিব পিং। তারপর আমাদের উইন্ডোজ মেশিনের আইপি অ্যাড্রেসটা দিব। তো আমার উইন্ডোজ মেশিনের আইপি অ্যাড্রেসটা আমি একটু দেখে নেই যে আমার উইন্ডোজ মেশিনের আইপি অ্যাড্রেসটা কত আছে। আইপি তো আমার উইন্ডোজ মেশিনের আইপি অ্যাড্রেস আছে, দেখো এখানে সেট করা, এই যে 10.12। তো আমি এটা দিয়ে এখানে পিং করব 192.168.10.12 দিয়ে ইন্টারপ্রেস করলে দেখো এখানে পিং হচ্ছে। পিং হওয়া মানে আমাদের এই উইন্ডোজ মেশিন এবং লিনাক্স মেশিন দিয়ে আমরা এখন যে কোনো ডেটা ট্রান্সমিশন করতে পারবো। তারপরের যে কমান্ডটি সেটি নিয়ে আলোচনা করবো। তারপরের কমান্ডটি এলএস কমান্ড। তো পিং কমান্ড পর এলএস কমান্ড নিয়ে একটু আলোচনা করবো। এলএস তো পিং কমান্ডের আরও বৈশিষ্ট্য আছে। যেমন ধরো যে এখানে এই যে পিং কমান্ড দেওয়া মাত্র এটা কিন্তু চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমরা স্টপ না করছি ততক্ষণ পর্যন্ত পিং হতেই থাকবে, এরকম হতেই থাকবে। তো আমরা চাচ্ছি যে 2 থেকে 3 বার পিং বা 5 বার পিং করে মানে থেমে যাক। তো সাধারণত এরকম চলতে থাকলে আমরা কন্ট্রোল ডি অথবা কন্ট্রোল সি চেপে আমরা এটাকে অফ করতে পারি। কন্ট্রোল সি করলে অফ হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে কিছু লিমিটেশন মানে কয়েকবার করুক, চাচ্ছি যে 3-4 বার করে আর যেন পিং না করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কমান্ডটি দেবো সেটি হলো সি দিয়ে এখানে আমরা চাচ্ছি যে 4 বার পিং করবে 192.168.10.12। তাহলে দেখো আমি যদি এন্টার প্রেস করি 4 বার পিং করার পর অটোমেটিক অফ হয়ে যাবে। এই যে দেখো 4 বার পিং করছে, 4 বার পিং করার পর অটোমেটিক অফ হয়ে গেছে। এই যে এই 4 বার পিং করছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তো আমি স্ক্রিনটি ক্লিয়ার করে নিই। তারপরে যে কমান্ডটি সেটি হলো আমরা দেখলাম 8 নম্বর কমান্ড এলএস কমান্ড। তো এলএস কমান্ডে কি দেখা যায়, তো এলএস কমান্ডে আমরা সাধারণত আমরা যে ডিরেক্টরিতে আছি, ডিরেক্টরি বলতে সাধারণত বোঝায় লিনাক্সে ডিরেক্টরি বলতে সাধারণত আমরা ফোল্ডার বলি না, উইন্ডোজে ফোল্ডার আর লিনাক্সে সেটিকে ডিরেক্টরি বলা হয়। তো আমরা যে ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরিতে কি কি আছে সেটি দেখতে হলে আমরা ব্যবহার করব এলএস। তো তোমাদের আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। সাপোজ যদি আমি এখানে যাই, দেখো আমি বর্তমানে আছি কিন্তু এই যে এই ডিরেক্টরিতে। সাপোজ আমি এখান থেকে বের হই, সাপোজ আমি এই RSEL ডকুমেন্ট এইটি একটি ফোল্ডার, আর এই জিনিসটি লিনাক্সে কি ডিরেক্টরি। তো এই ডিরেক্টরির ভিতর ক্লিক করা মাত্র আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো এলএস কমান্ডটির কাজ হলো ঠিক এইভাবে যে এর ভিতর কি কি আছে সেটি দেখার জন্য আমরা কি ব্যবহার করব এলএস, মানে ভিতরে কি কি আছে এখানে ডাবল ক্লিক করে দেখা যায়, আর ওখানে কমান্ডের মাধ্যমে এলএস দিয়ে দেখা যায়। তাহলে এলএস কমান্ডে দেখি বর্তমানে আমরা কি কোন ডিরেক্টরিতে আছি সেটি দেখতে হলে, বর্তমানে আমরা কোন ডিরেক্টরিতে আছি সেটি দেখতে হলে PWD দিতে হবে, মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। PWD দিলে আমরা দেখতে পারবো যে আমরা বর্তমানে রুট ডিরেক্টরিতে আছি। তো এই রুট ডিরেক্টরিতে কি কি ফাইল ফোল্ডার আছে সেটি দেখতে হলে এলএস কমান্ড দিব। দেখো আমাদের রুট ডিরেক্টরিতে ফাইল এবং ফোল্ডার আছে। তো সাধারণত
এই যে যেগুলো নীল কালার দেখতেছো এগুলো হয় ডিরেক্টরি, আর সাদা যেগুলো দেখতেছো এগুলো হয় সাধারণত ফাইল। সাদাগুলো হলো ফাইল আর নীলগুলো হলো ডিরেক্টরি। আর এই যে এগুলো দেখতেছো এগুলো হলো স্ক্রিপ্ট ফাইল। এলএস এর সাথে আরো অনেক কিছু কমান্ড সংযুক্ত। তারপরের কমান্ডটি হলো ls -a কমান্ডটি দিলে সাধারণত লিনাক্সে অনেক হিডেন ফাইল থাকে যেগুলো সাধারণত ls কমান্ডে দেখা যায় না। যদি আমরা সিস্টেমের কিছু হিডেন ফাইল থাকে এগুলোও দেখতেছি তাহলে ls -a কমান্ডটি দিব। তাহলে দেখো আগে ছিল কতটা ফাইল, এই কয়টা ফাইল। এরপরে ls -a দেওয়াতে আরও অনেকগুলো ফাইল, এই যে এই ফাইলগুলো চলে আসছে, ডট সামনে আছে দেখো, এই ফাইলগুলো ফাইল এবং ফোল্ডার চলে আসছে। তার মানে এগুলো কি হিডেন ফাইল এবং ফোল্ডার। তো আমরা যে কোনো ডিরেক্টরি হিডেন ফাইল এবং ফোল্ডার দেখতে হলে কি কমান্ডটি ব্যবহার করব, ls -l। তারপরের কমান্ডটি সেটি যদি আমি দেখি, তারপরের কমান্ডটি হলো ls -r। তো ls -r কমান্ডটি দিয়ে 10 নম্বর কমান্ড যে আমরা দেখতে পারবো, এটি দেখো শো অল ফাইল নট অনলি ইন ডিরেক্টরিজ বাট অলসো সাব ডিরেক্টরিজ। তাহলে আমরা শুধুমাত্র এটি দেখতে পারবো না, সাথে আমরা সাব ডিরেক্টরিও দেখতে পারবো। সাব ডিরেক্টরি কি বলতে সেটি বোঝায়, সাব ডিরেক্টরি বলতে গেলে সাপোজ ধরো আমি ব্যাকে যাচ্ছি, সাপোজ আমি একটি ডিরেক্টরি, এই ডিরেক্টরির ভিতরে ক্লিক করা মাত্র এই যে ডিরেক্টরিগুলো দেখতেছো এগুলো হলো ডিরেক্টরি সাব ডিরেক্টরি। তো এই মনে করো RSEL8 এটি একটি সাব ডিরেক্টরি। কোন ডিরেক্টরি? ডিরেক্টরি। তো এর ভিতর ক্লিক করলে RSEL8 এর ভিতর যে ডিরেক্টরিগুলো দেখতেছো এই ডিরেক্টরিগুলো আবার RS8 এর সাব ডিরেক্টরি। তো এর ভিতর আবার ঢুকলে দেখা যাবে এটির আবার সাব ডিরেক্টরি। তার মানে শাখা প্রশাখা একটির থেকে আরেকটি। যদি আমি এটা দেখাই, তো আমি যদি একে দেখাই, সাপোজ ধরো যে এটি একটি ডিরেক্টরি যেটি আমরা ধরলাম ভলিউম এই এর ভিতর আমরা দেখলাম যে অনেকগুলো, তার ভিতর যে ফোল্ডার বা ফাইলগুলো পাবো এগুলো হলো এই এর হলো সাব ডিরেক্টরি। মনে করলাম এটি একটি ডিরেক্টরি আছে, এখানে একটি ডিরেক্টরি, মানে এর ভিতর আছে 3টি, এই 3টির থেকে আবার আছে মনে করো এটার থেকে আছে আবার 2টি, এটার থেকে আছে 1টি, এটার থেকে আছে 3টি, এইরকম। তো এটার আবার 2টি সাব ডিরেক্টরি, একটি সাব ডিরেক্টরি, এটার 2টি। তো ঠিক এইভাবে। তো আশা করি সাব ডিরেক্টরি কি জিনিস সেটি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে সেটি আমি একটু আলোচনা করি। তো হ্যাঁ, তো এইটা হলো সাব ডিরেক্টরি। সাব ডিরেক্টরি সহ যদি দেখতে চাই তাহলে আমরা কি কমান্ড দিব? আর তে সাধারণত বোঝায় রিকার্সিভ, বলতে বোঝাচ্ছে সাধারণত দেখো এই কমান্ড দ্বারা আমরা শুধুমাত্র ls কমান্ড দ্বারা এই ফাইলের মানে রুটের ভিতর যা যা আছে সেগুলো দেখতে পাচ্ছি। যদি এইটা আমি একবারে সব সম্পূর্ণ দেখতে চাই তাহলে আমরা কি কমান্ড দেব? ls -r। অবশ্যই বড় হাতের আরই দিতে হবে, কারণ রেড হ্যাট হলো বা লিনাক্স কেস সেনসিটিভ, এই জন্য বড় হাতের আর দিয়ে ইন্টার প্রেস করলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোড নামের একটি ফোল্ডার আছে, মানে রুট ডিরেক্টরি। এই রুট ডিরেক্ট ডাউনলোডের ভিতর আবার আছে। তারপর দেখো এর ভিতর আবার আছে b এবং ss। তারপর দেখো ডাউনলোডের ভিতর এর ভিতর ঢুকে b পেলাম এবং b এর ভিতর পাইছি কি ss এর ভিতর আছে, হ্যাঁ ss, এটাই শেষ, এরপর আর নাই, আর কোনো ডিরেক্টরি নাই। তার মানে এটার কাহিনী এতটুকুই শেষ। ঠিক এভাবে মিউজিকের ভিতর যদি কোনো কিছু থাকে, এই যে নিউ ফিল্ডের ভিতরে এগুলো আছে, এগুলো দেখাচ্ছে, ঠিক এভাবে দেখাবে রিকার্সিভলি আকারে, মানে প্রতিটাই দেখাবে। তো আমি ক্লিয়ার করেছি, আশা করি বুঝতে পারছো। কি রিকার্সিভলি বলতে বোঝাচ্ছে যে একটি ডিরেক্টরির ভিতর যদি কোনো ডিরেক্টরি থাকে ওই ভিতরের ডিরেক্টরিগুলোও দেখাবে, তার ভিতরে যদি কোনো ডিরেক্টরি থাকে সেটিও দেখাবে। এটি হলো রিকার্সিভ আকারে দেখানো। তারপরে যে কমান্ডটি সেটি আমরা দেখবো এখন। দেখো এখানে যে টু চেক লং লিস্ট ফাইলও এখানে বলছে, দেখো অ্যাসোসিয়েট পারমিশন। এখন লিনাক্সে সাধারণত সিকিউরিটি বেশি, উইন্ডোজের চেয়ে লিনাক্সে সিকিউরিটি বেশি। তো এই লিনাক্সে সব ফাইল বা ফোল্ডার সব ইউজার দ্বারা দেখতে পারে না। তো এখানে পারমিশন সিস্টেম আছে যে কে আসলে কোন ফোল্ডার দেখতে পারবে। সাপোজ এখানে দেখো যদি আমরা উইন্ডোজের কথা বলি, দেখি উইন্ডোজ, এই যে আমি যে ফাইলগুলো ক্রিয়েট করছি, তো যে কোনো কেউ কিন্তু এসে এই ফাইলগুলো দেখতে পারবে।
এই ফাইল ফোল্ডার যে কেউ এসে দেখতে পারবে। এই যে এগুলা দেখতেছি আমি এর ভিতরে এই যে ডকুমেন্ট বানাইছি এগুলা ক্লিক করে দেখতে পারবে। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে কি হয়, এই ফাইল বা ফোল্ডারগুলো ভিতরে পারমিশন দেওয়া থাকে। মনে করলাম যে এখানে কে কে ঢুকতে পারবে, এই ল্যাবে কে কে ঢুকতে পারবে সেটার পারমিশন আছে, যে ইউজার ঢুকতে পারবে, এছাড়া অন্য কেউ আসলে ঢুকতে পারবে না, এরকম আছে। প্রতিটা ফোল্ডার বা এই ফাইলটা ওপেন করতে পারবে কারা, সেই পারমিশন আছে। তাহলে ফাইল ফোল্ডারের এগুলার পারমিশন আছে যে আসলে কে কে এটি ওপেন করতে পারবে, রিড করতে পারবে অথবা কনফিগারেশন করতে পারবে, এগুলোর প্রতিটারে আলাদা আলাদা পারমিশন আছে। আমরা যখন আসলে ফাইল পারমিশন নিয়ে আলোচনা করব তখন এগুলো সম্পর্কে ডিটেইলস জানতে পারবে। তাহলে আমরা জানলাম যে রেড হ্যাটে ফাইল পারমিশন আছে। তো এগুলো পারমিশন সহ যদি দেখতে চাই তাহলে আমরা কি দেখব, লিখব ls-l-a কমান্ড দিয়ে। যদি পারমিশন সহ দেখতে চাই তাহলে কি কমান্ড দেব, ls-la দিলে আমরা দেখো এখানে পারমিশন, সামনে এগুলো কি দেখাচ্ছে, এগুলো হলো পারমিশন দেখাচ্ছে সামনে। তো আশা করি বুঝতে পারছো যে পারমিশন সহকারে। তারপরে যে কমান্ডটি দেখব, আরেকটি কমান্ড আছে, এটি দ্বারাও পারমিশন সহ দেখে লং লিস্ট, LL লং লিস্ট, 1 এর মতো দেখতে হলো 1 না, কিন্তু এটি LL দিলেও এই একই রকমই দেখাবে লং লিস্ট। তারপরে যে কমান্ডটি দেখব সেটি হলো দেখে লং লিস্ট দেখছি আমরা, সরি। তারপরে দেখো PWD, হ্যাঁ এই কমান্ডটিও দেখছি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এটা আমরা আরো আগে দেখে ফেলছি অলরেডি। 14 নম্বরে আসো সিডি কমান্ড। সিডি কমান্ড বলতে কি বোঝায়, চেঞ্জ ডিরেক্টরি। সিতে চেঞ্জ আর ডিতে ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি। তো চেঞ্জ ডিরেক্টরি কমান্ডটি বলতে বোঝাচ্ছে, সাপোজ ধরো যে আমি ডিসপিসিতে গেলাম, এই যে ইতে গেলাম, ই থেকে এর ভিতর যাচ্ছি, তার মানে চেঞ্জ করতেছি। এই চেঞ্জগুলো করব কিভাবে, এটি তো আমরা মাউস দ্বারা করতেছি। তো এই চেঞ্জগুলো যদি করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কমান্ড ব্যবহৃত হবে, সিডি। তো দেখি প্রথমে আমরা দেখি ls দিয়ে দেখবো যে আমাদের কি কি ডিরেক্টরি আছে। তো আমরা চাচ্ছি যে আমরা এই নিউ ফোল্ডারের ভিতর ঢুকবো, নিউ ফোল্ডারের ভিতর। তাহলে আমরা কি দেব, সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপর ফোল্ডার নেম, নিউ ফোল্ডার। দেখো আমরা এখন বর্তমানে নিউ ফোল্ডারের ভিতর চলে আসছি, যে নিউ ফোল্ডার। এখন দেখি যে নিউ ফোল্ডারের ভিতর কি আছে, নিউ ফোল্ডারের ভিতর এইগুলো ফাইল আছে, এবং দেখো এখানে আরেকটি ডিরেক্টরিও আছে। তো আমরা চাইলে এর ভিতরে ঢুকতে পারবো, কি দিতে হবে, সিডি দিয়ে এই ডিরেক্টরি নেম। আশা করি চেঞ্জ ডিরেক্টরি এটি বুঝতে পারছো। তো আমরা যে নিউ ফোল্ডারে আসছি এটি দেখবো কিভাবে, এই যে আমরা জানি যে বর্তমানে যে নিউ ফোল্ডারে আছি সেটা বুঝবো কিভাবে, PWD দিলে দেখো আমরা আগে ছিলাম কি রুটের থেকে কোথায় আসছি, নিউ ফোল্ডারে, সম্পূর্ণ পার্টটি দেখাচ্ছি। তো সিডির কমান্ডের পর কিছু অপশন আছে, যেমন সিডির পর ডাবল ডট। তো সিডির পর ডাবল ডট দিলে আমরা কি পাবো, এখানে লেখা আছে দেখো গো টু প্যারেন্ট ডিরেক্টরি, প্যারেন্ট ডিরেক্টরিতে যাবো। তো প্যারেন্ট ডিরেক্টরি কি, তো আমি তখন বুঝাইলাম, যেমন ধরো যে ই হলো প্যারেন্ট ডিরেক্টরি, এর ভিতর কি কি আছে, এর ভিতর ঢুকলাম, এর ভিতর দেখতেছি RICL8, এর ভিতর ঢুকলাম। তার মানে এর ভিতর ঢোকার পর যেগুলো পাবো ডিরেক্টরি পাবো, এগুলো হলো এর চাইল্ড ডিরেক্টরি, আর এগুলোর প্যারেন্ট হলো মানে এর ভিতর যেগুলো আছে সেগুলো হলো এর চাইল্ড ডিরেক্টরি, আর হলো তাদের প্যারেন্ট। ঠিক দেখো RICL8 এইটি হলো এর চাইল্ড ডিরেক্টরি, কিন্তু এর ভিতর যখন ঢুকবো, এর ভিতর ঢুকলাম, এই যে এখানে দেখাচ্ছে, তার মানে RICL এর হলো চাইল্ড ডিরেক্টরি, কিন্তু এই যে এইগুলোর আবার প্যারেন্ট ডিরেক্টরি। তারপর এখানে ঢুকলাম, তাহলে দেখো এখানে দেখাচ্ছে RICL8 এটি হলো এটির আবার প্যারেন্ট ডিরেক্টরি। তার মানে বুঝাচ্ছে এটি যদি হয়, এর ভিতর ঢুকে তারপর ঢুকছি কি RICL8, তার মানে এটির চাইল্ড ডিরেক্টরি এটি, এবং অপরপক্ষে এটি হলো এর প্যারেন্ট ডিরেক্টরি। তো এর ভিতর যদি আবার আরেকটির ভিতর ঢুকি, তাহলে এরই হবে কি, এরই চাইল্ড ডিরেক্টরি হবে এটি, এবং প্যারেন্ট ডিরেক্টরি হবে এটি। তো আশা করি বুঝতে পারছো। যেমন ধরো এই ডকুমেন্টের প্যারেন্ট ডিরেক্টরি হলো এইটা,
এবং তার আগের প্যারেন্ট ডিরেক্টরি হলো এটা, মানে এরই প্যারেন্ট ডিরেক্টরি এটা আর এরই প্যারেন্ট ডিরেক্টরি এটা। আশা করি বুঝতে পারছো প্যারেন্ট ডিরেক্টরি কি, মানে একটি আগে। আর সাধারণত আমরা এইসবে মাউসের ক্ষেত্রে প্যারেন্ট ডিরেক্টরিতে যাই কিভাবে, সিডি ডাবল ডটের কাজ করি। এই যে এখানে একটা ক্লিক করা মাত্র মানে ব্যাকে আসলাম, ব্যাকে আসাই ওখানে বলা হচ্ছে যে সিডি ডাবল ডট, বুঝা গেছে? তো দেখো আমরা আসি নিউ ফোল্ডারে, তো আমরা চাচ্ছি যে আবার রুটে চলে যাব, মানে রুটে ছিলাম, রুট থেকে আবার আসছি কোথায়, নিউ, আবার আমি ব্যাকে যাব, মানে এই নিউ এর প্যারেন্ট ডিরেক্টরি কোনটা, রুট। তো আর একটু ভালো হবে যদি আমি আরো ভিতরে ঢুকি, যেমন ধরো সিডি দিয়ে এক্স জেড এ ঢুকলাম, তাহলে দেখো এখন যদি পিডব্লিউডি দেখি, তাহলে দেখো এখানে রুটের চাইল্ড ডিরেক্টরি কোনটা, নিউ ফোল্ডারের চাইল্ড ডিরেক্টরি এক্সজেড, তাহলে এক্সজেড এর প্যারেন্ট ডিরেক্টরি নিউ ফোল্ডারের প্যারেন্ট ডিরেক্টরি রুট। তাহলে আমি বলছিলাম সিডি দেওয়ার পর যদি আমি ডাবল ডট দেই, তাহলে আমরা কোথায় যাব, এর প্যারেন্ট ডিরেক্টরি। তাহলে বর্তমানে আছে কোথায়, এক্সজেড, তাহলে সি ডাবল ডি দিলে এক্সজেড এর প্যারেন্ট ডিরেক্টরি কোথায়, নিউ ফোল্ডার, তাহলে নিউ ফোল্ডারে চলে যাব। দেখো এক নিউ ফোল্ডারে চলে আসছি। তারপর আবার যদি সিডি ডাবল ডট দেই, তাহলে আবার আমরা প্যারেন্ট ডিরেক্টরিতে চলে যাব, মানে রুটে চলে যাব। তো এইভাবে আমরা যাইতে পারি। আর একটি কমান্ড দেখো যে সিডি হাইফেন যদি দেই, সিডি হাইফেন দিলে টু কাম টু ব্যাক প্রিভিয়াস ওয়ার্কিং ডিরেক্টরি, মানে এর পূর্বে যে ডিরেক্টরিতে ছিলাম সেই ডিরেক্টরিতে আমরা যাব, প্রিভিয়াস ওয়ার্কিং ডিরেক্টরি। তাহলে দেখো আমরা বর্তমানে আছি এখানে নিউ ফোল্ডারে, এর আগে কোথায় ছিলাম, এক্সজেডে। তাহলে সিডি হাইফেন যদি দেই, তাহলে আমরা কোথায় যাব, তাহলে আবার এর আগের ডিরেক্টরিতে, মানে এখানে ছিল, এখানে চলে যাব। ও সরি, কমান্ডটি ভুল হয়েছে। দেখো আমরা আবার কোথায় চলে আসছি, তার আগের ডিরেক্টরিতে। তো সিডি হাইফেন স্পেস হাইফেন দিতে হবে, স্পেস হাইফেন দিলে কোথায় যাব, যে প্রিভিয়াস ডিরেক্টরি। দেখো আমি যদি ডাইরেক্ট আর একটি তিনটি মিলে একসাথে দেখি, আর একটি দেখো এখানে মাঝখানে ছাড়ছিলাম, সেটি হলো সিডির পর সিডি, অনলি সিডি, অথবা সিডির পর এই যে এই চিহ্ন টেল ডি চিহ্ন, যেটাকে বলা হয় টেল ডি চিহ্ন, এটি দিলে আমরা একবারে যেখানেই থাকি না কেন ডাইরেক্ট হোম ডিরেক্টরিতে চলে আসবো। তার বলতে আসি বর্তমানে কোথায়, এক্সজেডে আসি, এরপর আছে নিউ ফোল্ডার, তারপর হোম ডিরেক্টরি হলো এর। তো আমি ডাইরেক্ট যদি সিডি প্রেস করি, দিয়ে ইন্টার প্রেস করি, দেখো আমি ডাইরেক্ট কোথায় চলে গেছি, এই যে টেল ডি, মানে এই চিহ্ন যখনই দেখবা তখন মনে করবো যে হোম ডিরেক্টরিতে আসো। তাহলে দেখি আমরা কোথায় আসলাম, পিডব্লিউডি, তার মানে দেখো আমরা রুটে চলে আসছি, একবারে জাম্পিং করে রুটে আসছি। আমরা ছিলাম কোথায়, এক্সজেড, তাহলে আমাদের আসার কথা কোথায় ছিল, নিউ ফোল্ডারে, তারপরেরটা, কিন্তু তা না করে আমরা ডাইরেক্ট এখানে চলে আসছি, মানে জাম্পিং। যেমন তো এভাবে জাম্পিং করে বা ডাইরেক্ট আসায় সিডি কমান্ড দিলে আমরা যেখানেই থাকি না কেন, সিডি কমান্ড দেওয়া মাত্র আমরা ডাইরেক্ট হোম ডিরেক্টরিতে চলে আসবো, ইউজারের হোম ডিরেক্টরিতে চলে আসবো। তো এখন সিডি হাইফেন এল দিলে আবার কোথায় চলে যাব, এর প্রিভিউস, মানে এর আগে কোথায় ছিল, এর আগে ছিল এক্সজেডে, তাহলে দেখো আবার এক্সজেডে চলে যাবে, এই যে এক্সজেডে। আশা করি বুঝতে পারছো সিডি ডাবল ডট এবং সিডি হাইফেন এই তিনটি দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতেছি যে সিডি ডাবল ডট মানে এর প্যারেন্ট ডিরেক্টরিতে যাবে, সিডি অনলি সিডি, অথবা সিডির সাথে যদি টেল ডি কমান্ডটি দেই, তাহলে আমাদের যাবে কি ডাইরেক্ট হোম ডিরেক্টরিতে, আর হাইফেন দিলে কোথায় যাবে, প্রিভিয়াস ডিরেক্টরিতে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো টাস্ক কমান্ডে সাধারণত আমরা এমটি ফাইল তৈরি করছি। এমটি ফাইল তৈরি করার ক্ষেত্রে আমাদের কি বা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করার ক্ষেত্রে টাস্ক কমান্ডটি ব্যবহৃত হয়। ব্ল্যাঙ্ক ফাইল বলতে বোঝায়, সাপোজ ধরো আমরা যদি উইন্ডোজে কি করি, ফাইল তৈরি করার ক্ষেত্রে সাধারণত ফাইল তৈরি করি কিভাবে, এখানে রাইট ক্লিক করে নিয়ে যায়, এই যে মনে করি টেক্সট ডকুমেন্ট তৈরি করি, ফোল্ডার চাইলে ফোল্ডার তৈরি করতে পারি। তো এই কাজটি যদি আমরা এখানে করতে চাই, তাহলে আমরা কি করব, সাপোজ আমি এক্সজেড এর ভিতর একটি ফাইল তৈরি করব। তো এমটি ফাইল তৈরি করার ক্ষেত্রে ইউসিএস টাস্ক কমান্ডটি ব্যবহৃত হবে। তারপর ফাইল নাম আমি দিলাম ফাইল 1 দিলাম, দিয়ে এন্টার প্রেস করলে আমরা দেখব যে ফাইল 1 নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে। তো দেখার জন্য কি কমান্ড ব্যবহৃত হয়, এলএস। দেখো এখানে ফাইল 1 নামের একটি ফাইল তৈরি হয়েছে। সাপোজ ধরো যে আরেকটি যদি ফাইল তৈরি করি, ইউসিএস টাস্ক শিফার
তাহলে দেখো এখন যদি ls কমান্ড দেই, এর আগে কি ছিল ফাইল 1 ফাইল 2 থেকে শুরু করে এগুলো, এখন কি আসলো দেখো এই যে আর একটি ফাইল চলে। তাহলে টাচ দিয়ে আমরা কি ফাইল তৈরি করব, এমটি ফাইল। আশা করি বুঝতে পারছো। তারপরের কমান্ডটি দেখো, তারপরের কমান্ডটি ইকো কমান্ড। ইকো কমান্ডে অনেক কিছুই করা যায়। আমরা সাধারণত ইকো কমান্ড দিয়ে ফাইলও তৈরি করি, স্ক্রিপ্টিং এর কাজ চলে, অনেক কিছুই চলে। তো যাই হোক, তো ইকো কমান্ড দিয়ে আমরা ফাইলে লিখে ফাইল তৈরি করতে পারি। যেমন ধরো এর আগে আমি ফাইল তৈরি করলাম এইটা, কিন্তু এর ভিতর কিছু নাই, তো এটি এর ভিতর কিছু লিখতে চাচ্ছি, তাহলে আমরা করতে পারি ইকো কমান্ডে ইকো। সাপোজ আমি আরেকটি ফাইল তৈরি করব, তো এর ভিতর লিখলাম, সাপোজ লিখলাম দিস ইজ এ নিউ ফাইল। আমি লিখতে চাচ্ছি, এটি কার ভিতর লিখবো, ফাইল না, সাপোজ সিফাত 1 মানে একটি ফাইল তৈরি হবে এই ফাইলের ভিতর। তো এখন ls দেব, দেওয়ার পর দেখো সিফাত 1 নামে একটি ফাইল তৈরি হয়েছে। যদি আমরা দেখি এটি কার ফাইল 1, ফাইল 1 না, সিফাত 1। দেখো এর ভিতর লেখা আছে কি দিস ইজ এ নিউ ফাইল, মানে আমরা যেটি লিখলাম। আর এটি কি তৈরি করেছিলাম, মানে এমটি ফাইল। দেখো এটি যদি ওপেন করি সিফাত নামের যে ফাইলটি, দেখো এর ভিতর কিছুই দেখাবে না, মানে কিছুই নাই। এই জন্য ডাইরেক্ট এটি ব্যাক, এখানে ফাঁকা দেখাচ্ছে, কোনো কিছু আসে নাই। তো ক্লিয়ার করলাম। করার পর পরের কমান্ডে যাই, যে ইকো কমান্ডে কি করে লেখা লাগে সেটি দেখলে। তারপরে দেখো এখানে, হ্যাঁ এখানে ইকোর পর যদি আমরা এই ডাবল দেই, তাহলে আমরা কি করব, ইউজ টু অ্যাপেন্ড কারেন্ট ইনটু দ্য ফাইল। আর এটি দিলে ইউজ টু অ্যাড কন্টেন্ট টু দ্য ফাইল বাই ডিলিটিং এক্সিস্টিং কন্টেন্ট। বলতে বুঝাচ্ছে, সাপোজ আমি দেখো এই ফাইলটিতে, এই ফাইলটিতে আমি দিস ইজ এ নিউ ফাইল নামের কন্টেন্ট লিখে রাখছি। যদি আমি ইকো দিয়ে লিখি দিস ইজ এ ওল্ড ফাইল, দেখো এটি যদি লিখে আমি এইটি দেই, দিয়ে আমি দিলাম ফাইল নেম কত, সিফাত 1 দিয়ে যদি এন্টার প্রেস করি, দেখো আমার আগে কোন লেখা কি ছিল, দিস ইজ এ নিউ ফাইল। তারপরে আমরা কি লিখলাম, দিস ইজ এ ওল্ড ফাইল। তো এই রকম একটি চিহ্ন থাকলে কি করবে, একটি চিহ্ন থাকলে এই লেখাকে ডিলিট করে দিয়ে এই লেখাটি যেটি দিবা সেটি লিখে দিবে। তাহলে দেখি আসলে লিখে দিয়েছে কিনা। দেখো আগে ছিল কি নিউ ফাইল, এখন হয়ে গেছে ওল্ড ফাইল। তার মানে আগের লেখা কি ডিলিট করে, মানে ওভাররাইট করছে, এই লেখাটি লিখছে। আর যদি আমি এটি দেই ইকো দিস ইজ এস লাইন দ্য ফাইল, এটি যদি দেই, দিয়ে ডাবল দিলাম, দেওয়ার পর SIFAT1 দিলাম। দেখো এ কি করবে, আগে তো এটা লেখা আছে ওল্ড ফাইলের ভিতরে, এটি আছে, তো ওই কন্টেন্ট ডিলিট করবে না, সাথে এই কন্টেন্টটাও কি করবে, অ্যাড করবে। তাহলে যদি আমি এখন ফাইলটি দেখি, তাহলে দেখো এই যে দুইটা লাইন চলে আসছে। আশা করি বুঝতে পারছো যে এই চিহ্ন আর এই চিহ্নর কাজ কি। যদি এই চিহ্ন দেই, তাহলে আগের যত কিছু ছিল সব ডিলিট করে এই নতুনগুলো অ্যাড করে দিবে। আর যদি এই চিহ্ন দেই, আগেরগুলাও থাকবে, নতুন যা দিচ্ছ সেটিও অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তারপরের কমান্ডটি দেখো, 17 নম্বর কমান্ড ক্যাট কমান্ড। ক্যাট কমান্ডের অলরেডি তোমরা দেখছো যে ক্যাট কমান্ডে কি কি করা যায়। ক্যাট কমান্ডে আমরা ফাইল তৈরি করতে পারি, ফাইল দেখতে পারি, ফাইল এডিট করতে পারি, বুঝা গেছে।
তো ক্যাট ফাইল নেম মানে ফাইল তৈরি করার ক্ষেত্রে, আর যদি আমরা কন্ট্রোল ডি প্রেস করি তার মানে রিটার্ন, এগুলো আমি সবগুলো দেখাবো। তো কি করতে পারি, ক্যাট কমান্ডে ফাইল ক্রিয়েট করতে পারি, একটি ফাইল পড়তে পারি, মানে রিড করতে পারি ভিতরে কি কি আছে, টু কনফিগার বা মডিফাই করতে পারি, টু অ্যাড ফাইল কন্টেন্ট এ সিঙ্গেল। ও সাধারণত আমরা যদি চাই যে একটি ফাইলের কন্টেন্ট আর এই যে মানে দুইটি ফাইলের কন্টেন্ট আর একটি ফাইলে দিতে চাচ্ছি, এটি চাইলেও পারবো। তো ওভাররাইট কন্টেন্ট যেটি আমি দেখালাম ওভাররাইট করে দিবে। তো এগুলো আমরা সবগুলো একটু দেখি বাস্তবে। তো ক্যাট কমান্ডে আমরা সাধারণত ফাইল তৈরি করতে পারি, যেমন ধরো যে ইকো দিয়ে যেরকম ফাইল তৈরি করলাম, তারপর কি দিলাম টাচ দে, তো আমরা ক্যাট দিয়েও আমরা ফাইল তৈরি করতে পারি, ক্যাট দিয়ে ফাইল দেখতে পারি। তো এতক্ষণ পরে আমরা যে ফাইলটি দেখছিলাম এই ক্যাট কমান্ডে, এই যে ক্যাট কমান্ড দিলে কিন্তু ফাইলটি দেখা যাচ্ছিল যে ফাইলের ভিতর কি কি লেখা আছে। তার মানে ফাইলের ভিতর কি কি আছে এটি যদি রিড করতে চাই তাহলে আমরা কি কমান্ড দেবো, ক্যাট। তাহলে ক্যাট দিয়ে আমি যদি একটি ফাইল তৈরি করি, চাচ্ছি যে SHIFA2 নামে একটি ফাইল তৈরি করব, তাহলে ক্যাট কমান্ড দিলাম। ও সরি, কমান্ডের এখানে ভুল গেছে। তো ক্যাট কমান্ড দিয়ে এখানে আমাদের চিহ্ন দিতে হবে, দেওয়ার পর এন্টার দিতে হবে। তাহলে আমাদের একটি কি হবে, ফাইল তৈরি হবে। নিউ ফাইল তৈরি করার ক্ষেত্রে ক্যাট গ্রেটার দেন, তো দেওয়ার পর যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমাদের নিউ ফাইল তৈরি হবে। তো নিউ ফাইল তৈরি হবে, ঠিক আছে, যে নিউ ফাইল তৈরি হয়ে গেছে, কিন্তু দেখো আমাদের এখানে গিয়ে আটকে আছে। তার মানে আমরা এখন এর ভিতর কি কি কন্টেন্ট অ্যাড করব সেটিও অ্যাড করতে পারবো। সাপোজ অ্যাড করতেছি দিস ইজ এ ফার্স্ট ক্যাট ফাইল, এই দিলাম। তারপর সেকেন্ড লাইনে লিখলাম দিস ইজ এ সেকেন্ড লাইন অফ ক্যাট ফাইল, তো এটি লিখে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর কন্ট্রোল কি চাপবো, ডি চাপলে আমাদের কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেছে। তো কন্ট্রোল ডি চাপার পর সেভ। তো এখন যদি আমি এই ফাইলটি দেখি যে SHIFA2 নামে ক্যাট দিয়ে তৈরি করলাম, এটি দেখার জন্য কি করব, ক্যাট স্পেস ফাইল নেম। তো দেখো আমাদের এখানে এরকম হওয়ার কারণ আছে। তো আমি পরে তৈরি করতেছি, আর একটি ফাইল তৈরি করি। ক্যাট দিয়ে ফাইল তৈরি করতে হলে কি করতে হবে, ক্যাট তারপর ফাইল নেম 3 নামে একটি ফাইল তৈরি করলাম। হ্যাঁ, এই যে এখন এখানে কন্টেন্ট অ্যাড করলাম, দিস ইজ এ ক্যাট ইজ এ ক্যাট ফাইল। second line there, this is a second of cat file file। এই যে ইন্টারফেস করার পর তারপর কন্ট্রোল ডি প্রেস করব। এখন দেখো ঠিক আছে। এখন যদি আমি ক্যাট দিয়ে ফাইলটি রিড করতে চাই তাহলে ক্যাট স্পেস ফাইল নেম, দেখো এই ফাইলের ভিতর কি কি আছে সেটি দেখাচ্ছে। এই যে এই দুটো আছে। আশা করি বুঝতে পারছো যে ক্যাট দিয়ে ফাইল কিভাবে তৈরি করে এবং কিভাবে এর ভিতরে লেখে। তো আমি চাচ্ছি যে অলরেডি আমি ফাইল তৈরি করছি, দেখো এই SHIFA3 SHIFA2। তো আমি চাচ্ছি যে SHIFA2 ফাইলকে এডিট করব। তো এডিট করা বা মডিফাই করা যেটি বলো না কেন, বা কনফিগার করা যেটি করো, এডিট করার ক্ষেত্রে আমরা কি করব, ক্যাট দিয়ে যদি এডিট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের ডাবল দিতে হবে, দেওয়ার পর ফাইল নেম SHIFA2। তো আমি এখানে চাচ্ছি যে কিছু ফাইল অ্যাড করব। তো দিস ইজ এ থার্ড লাইন অফ ক্যাট ফাইল। দেওয়ার পর আমি কন্ট্রোল ডি দিলাম। দেখো এখন আগে কি ছিল, দুইটা লাইন ছিল। এখন যদি আমি ক্যাট দিয়ে দেখিয়ে চাই FAT2
দেখো এখানে ওহো একই সাথে যোগ হয়ে গেছে, কারণ এর আগের বার আমরা কি করেছিলাম এন্টার প্রেস না করার কারণে দেখো এই যে এখান থেকে শুরু হয়ে গেছে, এটি অ্যাড হয়ে গেছে, কারণ এর আগের বার এই যে এখানে আমরা এন্টার প্রেস না করি না, এই জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এই জন্য তোমরা কি করবে এন্টার প্রেস করবা, লাইন শেষের পর এন্টার প্রেস করে তারপর কন্ট্রোল কি চাপবা। তো আশা করি বুঝতে পারছো ক্যাট দ্বারা কি কি করা যায়। এছাড়াও দেখো আমি চাচ্ছি যে কি কি ফাইল আমাদের আছে এখানে যদি দেখি, এলএস দেখো এখানে আছে সিফাত, এই সিফাত 1 সিফাত 2 সিফাত 3 এই তিনটা ফাইলের কন্টেন্ট আমি চাচ্ছি যে এইটার ভিতর রাখবো। তো এটি রাখতে চাইলে কি করব, তো ক্যাট দিয়ে আমরা করতে পারি ক্যাট তিনটি ফাইল নেম কোন কোন ফাইলে রাখবো, সিফাত 1 স্পেস সিফাত 2 স্পেস সিফাত 3 কার ভিতরে রাখবো। হ্যাঁ এই যে দেখো এখানে যদি আমি চাই যে আগে যে লেখাগুলা ছিল বা এই ফাইলের ভিতর যা ছিল এটি যদি ডিলিট করতে চাই, মানে ডিলিট করে এগুলো রাখতে চাই, তাহলে আমরা একটি চিহ্ন ব্যবহার করব। আর যদি চাই যে ওর ভিতরে ফাইলগুলো থাকবেই, মানে এর ভিতর যে কন্টেন্টগুলো ছিল বা যে লেখাগুলো ছিল ওগুলা থাকবে, সাথে এই যে এগুলোর থেকে কপি করে নিয়ে যাচ্ছি এগুলোও যাবে, এগুলোও থাকবে, তাহলে আমরা কি দিব ডাবল। তো এই তিনটির কন্টেন্ট কোথায় যাবে, এইটির ভিতর। তো দেখি যায় কিনা, এন্টার প্রেস করো। তো এখন যদি আমি দেখি যে এর ভিতর আসলে এইগুলো সব কয়টার গেছে কিনা কন্টেন্ট, তাহলে দেখার জন্য কি বলবো ক্যাট, এই যে দেখো এই যে সব কয়টার চলে আসছে এখানে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা পরের কমান্ড নিয়ে আলোচনা করব। পরের কমান্ডে কি বলা আছে দেখি, আমাদের 18 নম্বর ফর রিনেমিং ফাইল অর চেঞ্জ ফাইল নেম। যদি আমরা ফাইল নেম চেঞ্জ করতে চাই তাহলে কি করব, তো ফাইল নেম মুভ করে দিব। তো কিভাবে দেখো, যে প্রথমে ফাইল নেমটি দিব, তারপর নিউ যেই নেমটি দিব সেটি দিব। তাহলে চাচ্ছি যে আমার এখানে এলএস দিয়ে দেখি, এখানে ফাইল আছে সিফাত 1 সিফাত 2, তো আমি চাচ্ছি যে এটাকে সিফাত 4 করে দেব। তাহলে কি করব, এমভি মুভ ফাইল নেম SIF এটি কার করব সিফাত 3 তারপর স্পেস কি নেম দিব সিফাত 4 দেব, দিয়ে কি কর এন্টার। তাহলে এখন এলএস দিয়ে চেক করে দেখি, দেখো এখানে যে 3 ছিল সেই 3টি নাই, এখানে হয়ে গেছে 4। আশা করি বুঝতে পারছো কি করে ফাইল নেম চেঞ্জ করে। তারপরের যে কমান্ডটি দেখো ডিলিট অর রিমুভ ফাইল, ডিলিট অর রিমুভ ফাইল, একটি ফাইল যদি রিমুভ করতে চাই বা ডিলিট করতে চাই তাহলে আমরা কি কমান্ড ব্যবহার করব, rm রিমুভ ফাইল নেম। আমি চাচ্ছি যে এই 4টি আউট করে দিব, SIF এটি সিফাত 4। হ্যাঁ এখন চাচ্ছে যে দেখো রিমুভ রেগুলার ফাইল, এটি কি তুমি রিমুভ করতে চাচ্ছ, যদি করতে চাও তাহলে অবশ্যই ইয়েস মানে ওয়াই, আর করতে চাইলে নো দিয়ে এন্টার দিতে হবে। তার মানে আমাদের ফাইলটি রিমুভ হয়ে গেছে। এখন যদি দেখি যে ফাইলটি আছে, দেখো আর ফাইলটি নাই, 3টি ফাইল আছে, তার মানে এই ফাইলটি আউট হয়ে গেছে। আশা করি কিভাবে ফাইল রিমুভ করে সেটিও বুঝলাম। তারপরে যে কমান্ডটি দেখব ক্রিয়েট ডিরেক্টরি, কিভাবে ডিরেক্টরি ক্রিয়েট করা যায় বলতে বোঝাচ্ছে। এতক্ষণ আমরা ফাইল তৈরি করা দেখলাম, ফাইল এডিট করা দেখলাম, সব কিছু দেখলাম। তো কি করে ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট করে রেড হ্যাটে, সেটি কিভাবে দেখব, MKDIR মানে মেক ডিরেক্টরি দেওয়ার পর ডিরেক্টরির নেম। তো আমরা চাচ্ছি যে এর ভিতর একটি ডিরেক্টরি হবে, তার নাম হলো এ নামের একটি বা ABC নামের একটি ডিরেক্টরি হবে। দিয়ে আমি এন্টার প্রেস করলাম, করার পর দেখো এলএস দিলে এর ভিতর দেখো এই যে ABC নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে ডিরেক্টরি কিভাবে ক্রিয়েট করে সেটি দেখলাম। এখন আমরা দেখব যে একটি কমান্ডের মাধ্যমে কি করে অনেকগুলো ডিরেক্টরি তৈরি করা যায়। কমা দেওয়া যাবে না, স্পেস দিতে হবে, স্পেস। তো দেখো এটি করার জন্য আমরা মনে করো যে তোমার স্কুলে বা তোমার ক্লাসে 50 জনের
নামে প্রতিজনের নামে একটি ডিরেক্টরি করতে হবে বা ফাইল করতে হবে। সেই ক্ষেত্রে তুমি এখন প্রতিবার এরকম কমান্ড দিবে যে mkdir দিয়ে দিয়ে প্রতিবার দেওয়া আছে একটি কমান্ডের মাধ্যমে কিভাবে করবো 50 বা 50টা কমান্ড দেওয়া আছে যদি আমি একটি কমান্ডের মাধ্যমে করতে পারি তাহলে আমার অনেক সুবিধা। সেই ক্ষেত্রে আমরা কি করব mkdir দিয়ে মনে করলাম যে dir1 নামে একটি দিলাম যে স্পেস dir2 স্পেস dir3 এরকম করে দিতেই থাকবো। সাপোজ আমি চাচ্ছি যে 3টাই দেওয়ার পর এন্টার দেবো। এখন যদি ls করি দেখো এখানে দেখাবে এই যে directory1 directory2 directory3 মানে এরকম হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো যে এভাবে কি করে ডিরেক্টরি তৈরি করে। ক্লিয়ার করি। তারপর আমরা পরবর্তী কমান্ড দেখব। পরবর্তী কমান্ডে কি বলা আছে দেখি। টু ক্রিয়েট ডিরেক্টরি রিকার্সিভলি, যদি আমরা রিকার্সিভলি ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই 22 নম্বর। তো রিকার্সিভলি ডিরেক্টরি ক্রিয়েট করতে চাইলে কি করব, রিকার্সিভলি যদি ডিরেক্টরি ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে আমাদের রিকার্সিভলি বলতে বোঝাচ্ছে যে একটির ভিতর আরেকটি, আরেকটির ভিতর আরেকটি, আরেকটির ভিতর আরেকটি, এভাবে যদি করতে চাই, মনে করি এর ভিতর বি, বি এর ভিতর সি, এরকম ভাবে যদি করতে চাই তাহলে কি করব, তাহলে আমাদের কমান্ডটি হলো mkdir -p দিতে হবে। -p মনে করলাম যে এ নামের একটি ডিরেক্টরি হবে, তারপরে স্ল্যাশ এর ভিতর হবে বি, তারপরে স্ল্যাশ বি এর ভিতর হবে সি, এরকম ভাবে। তারপর এইরকম ভাবে যদি চলতে থাকে দিতেই পারবো। তাই আমি চাচ্ছি যে এই কয়টা দেওয়ার পর এন্টার দিবা। দেখো এখন যদি আমি ls দেই এখানে এ নামের একটি ডিরেক্টরি তৈরি হয়েছে। এর ভিতর যে বি তৈরি হয়েছে কিনা সেটি যদি দেখতে চাই তাহলে সিডি দিয়ে এর ভিতর ঢোকো এ, তার মানে এখন যদি ls দেই দেখো বি তৈরি হয়েছে। এখন বি এর ভিতর ঢোকো সিডি বি, কারণ সি বি এর ভিতর কি হওয়ার কথা সি হয়েছে কিনা সেটি দেখি। ls দাও, দেখো সি হয়ে গেছে। তার মানে আমরা এক কমান্ডের মাধ্যমে একটির ভিতর মানে রিকার্সিভলি ডিরেক্টরি তৈরি করতে পারি এই কমান্ড দ্বারা। আশা করি বুঝতে পারছো। এখন কি করে আমরা ডিরেক্টরি রিমুভ করতে পারি। তো এমটি ডিরেক্টরি রিমুভের ক্ষেত্রে আমরা যে কমান্ডটি ব্যবহার করব, দেখো এখানে টু রিমুভ এমটি ডিরেক্টরি, সেই ক্ষেত্রে rmdir দিয়ে ডিরেক্টরি নেম। দেখো আমাদের এই সি ডিরেক্টরি কিন্তু এমটি ডিরেক্টরি। তো এটি ডিলিট করার ক্ষেত্রে আমরা কি করব, rmdir দিয়ে ডিরেক্টরি নেম সি। এখন যদি ls দিই দেখো সি আউট হয়ে গেছে। তাহলে এমটি মানে সি এর ভিতর কিছু ছিল না। কিন্তু দেখো আমরা যদি এইরকম কে দিই সিডি, আমরা বেঁকে আসতেছে ডট ডট, আমি আরো বেঁকে আসতেছি ডট ডট, মানে একসাথে দুই ঘর বেঁকে যাব। ও এই কমান্ড দ্বারা কি করা যায়, এই কমান্ড দ্বারা মনে করো যে আমি পূর্বের ডিরেক্টরিতে যাই, আবার তো পূর্বের প্রিভিয়াস ডিরেক্টরিতে যাওয়ার জন্য কি ব্যবহার করব, এটা দেখো আমার পাথটা কি ছিল, এর পর বি ছিল, কিন্তু আমি এই কমান্ড দ্বারা একবার কোথায় চলে আসছিলাম, এই যে এটা বি থেকে, এই বি থেকে ডাইরেক্ট চলে আসছিলাম কোথায়, এক্সিটে। কেন, আমি দুই ঘর পিছনে গেছি, মানে দুই ঘর আগে চলে গেছি। তো এই জন্য এখানে ডাবল ডাবল স্ল্যাশ ডাবল ডাবল দিতে, এক ঘরের জন্য ডাবল ডট আর এক ঘরের জন্য আবার ডাবল ডট। তো একই কমান্ড দাও আবার, দেখো আমরা এখানে চলে আসলাম। তো দেখো এখানে যদি ls করি দেখতে পাবো এর ভিতর কিন্তু বি আছে, তার মানে এ হলো এমটি ডিরেক্টরি না। যদি এই কমান্ডটি দেই rmdir দিয়ে আমি যদি এখন এ কে ডিলিট করতে চাই, দেখো এখানে দেখা যাচ্ছে ফেইলড টু রিমুভ এ ডিরেক্টরি নট এমটি, মানে এমটি ডিরেক্টরি এটি দ্বারা হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, rm-rf মানে ফোর্স সহকারে। তো এই কমান্ডটি খুবই ডেঞ্জারাস কমান্ড, যে কোনো জায়গায় এই কমান্ডটি ব্যবহার করবা না, একটু ভেবে চিন্তে করবা। যদি কোনো মতে রুট ডিরেক্টরিতে একবারে কাজ হয়ে যায় মানে স্ল্যাশে, তাহলে দেখা গেল পুরো সিস্টেম কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই জন্য এই ডিরেক্টরি একটু ভেবে চিন্তে দিতে হবে। তো আমি ফোর্স দিলাম, ফোর্স সহকারে ডিলিট করে দিলাম, কাকে, একে। দেখো এখন ডিলিট হয়ে গেছে, ls দাও, এ আর নাই। তো আশা করি বুঝতে পারছো কি করে ডিরেক্টরি ডিলিট করতে হয়, ফাইল ডিরেক্টরি ক্রিয়েট করতে হয়, একটির ভিতর আরেকটি কিভাবে ক্রিয়েট করতে হয়, চেঞ্জ কিভাবে করতে হয়। আশা করি এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। ফাইল
ফোল্ডার সব কিছু সম্পর্কে। তারপরে দেখো আমরা এই যে ফোর্স পর্যন্ত দেখলাম এবং এখানে দিস কমান্ড ইজ ইউজ কেয়ারফুলি বিকজ ইট ইজ ডেঞ্জারাস কমান্ড। তারপর দেখো আমরা দেখব 26 নম্বর সিপি কমান্ড। সিপি কমান্ডে সাধারণত আমরা কপি করি, ফাইল ফোল্ডার এগুলো কপি করার ক্ষেত্রে ব্যবহার করি কি সিপি কমান্ড। তো সিপি কমান্ডে দেখো সিপি হুইচ ফাইল ইউ ওয়ান্ট টু কপি, মানে যে ফাইলটি আমরা কপি করতে চাবো সেটির নাম দিব অথবা এর পাথ, তারপর স্পেস আমরা কোথায় কপি করে নিয়ে যেতে চাচ্ছি মানে কোন ফাইলে নিয়ে যাব সেটির নাম বা ফাইল পাথ দিতে হবে। তো দেখি সাপোজ মনে করো যে আমি চাচ্ছি যে এখানে এলএস দিলে দেখতেছি এখানে এই ফাইল 2 নামের ফাইলটি আছে কোথায়, এখানে। তো আমি এই ফাইল 2টাকে নিয়ে যেতে চাচ্ছি এবিসিতে। তাহলে দেখো আমি এখানে দেই সিপি কাকে নিয়ে যাব SIF এটিকে নিয়ে যাব কার কাছে এবিসির ভিতর, তাহলে স্পেস এবিসি দে এন্টার। তাহলে দেখো এখানে যদি এলএস দেই, ও সরি এখন যদি আমি এবিসি তে ঢুকি যেহেতু কপি করছি এখানেও থাকবে এবিসি সিডি এবিসি। এখন যদি এলএস দিই দেখো এখানে এই যে এইটি চলে আসছে, তার মানে কপি হয়ে গেছে। তো দেখো আমি এখানে একই জায়গায় মানে ডিরেক্টরি একই ছিল বলতে বুঝাচ্ছে সিডি। দেখো এই ডিরেক্টরি কি ছিল একই ছিল, এখানে ক্লিয়ার করি CLE PWD এখানেই করেছিলাম, মানে আমাদের পাথের কোনো পরিবর্তন হয় নাই। এই জন্য আমরা কি খালি ফাইল নেম আর ফোল্ডার নেম দিলাম হয়ে গেল। কিন্তু যদি আমি চাই এই এখানকার একটি ফাইলকে, এখানকার একটি ফাইল কোথায় এটা মনে করলাম যে এটাকেই আমি চাচ্ছি সিডি মানে রুটে চলে আসলাম, এখান থেকে এলএস করে এই যে মনে করো চাচ্ছি যে আমি ডকুমেন্টে রাখবো, সেই ক্ষেত্রে কি করব, তাহলে সেই ক্ষেত্রে করার করণীয় হলো কমান্ড দেব সিপি, দেওয়ার পর কাকে নিয়ে আসবো এই যে একে, এই জন্য এর যে পার্টটা সে পার্টটি নিয়ে আসতে হবে এখানে। তো এ আছে কোথায়, এ আছে এই যে এই ফাইলে, তো এই ফাইলটার পাথ দিতে হবে এখানে। তো দেওয়ার পর আমরা জানি যে লিনাক্সে শুধুমাত্র এখানে সিলেক্ট করলে কপি হয়ে যায়, এখানে এসে রাইট ক্লিক করলেই পেস্ট হয়ে যাবে। দেওয়ার পর এই ফাইলের ভিতর এক্সেটের ভিতর আছে কি এই ফাইল, তো এই জন্য এখানে দিয়ে ফাইল নেম এখন দিতে হবে SIF এটি2। এই ফাইলটি কপি করব কোথায় স্পেস কার ভিতর নিয়ে আসবো এই যে এখানে রুট ডিরেক্টরিতে, এই জন্য আমাদের স্ল্যাশ ডকুমেন্টে রুট স্ল্যাশ ডকুমেন্ট। যদি আমাদের পাথ ভুল যায় তাহলে হবে না ডকুমেন্টস, দেওয়ার পর এন্টার দেব। দেখো আমাদের এখানকার এই ফাইলটি ডকুমেন্টে চলে আসছে। যদি এখন ডকুমেন্ট চেক করি সিডি, তাহলে দেখো এই যে এই ফাইলটা এখানে চলে আসছে। তার মানে আমরা দেখলাম কি করে ফাইল কপি করে। তো ফাইল কপি করার জন্য এই পার্টটা সবসময় ঠিক রাখতে হবে। এই পার্টটা দেখবা কি করে PWD দিয়ে দেখবা যে কোথাকার ফাইল তুমি কপি করতে চাচ্ছ, ওটার PWD দিয়ে এটা নিয়ে নিবা, যেখানকার ফাইল নিতে চাচ্ছি সেটি এখানে বসাই দিবা, দেওয়ার পর ফাইল নেম দিবা, তারপর কোথায় দিবা সেখানে যাবা। আমি চাচ্ছি যে ডকুমেন্টে দিব, তো ডকুমেন্টের ভিতর আগে ঢুকবা, যদি পারো এরকম ডকুমেন্টের ভিতর ঢুকবা PWD, ঢোকার পর দেখো এই জায়গায় পাথ দিবে, এই পাথটাও তুমি এই যেখানে কপি করে খালি পেস্ট করে দিবা, এখানে সিলেক্ট করলে পেস্ট হয়ে যাবে। দুইটির পাথ দেখে নে সবচেয়ে সহজ উপায়। সাপোজ ধরে আমি আবার দেখাচ্ছি যে এই ফাইল 1কে এই নিউ ফোল্ডারে নিয়ে আসবো,
তাহলে এটার পাথ তো অলরেডি মানে প্রথমে এটার পাথ অলরেডি তো আমরা জানি এইটা, তো আমরা চাচ্ছি যে এইটার পাথটা দেখে নেই। তো এটার পাথ দেখার জন্য আমরা ওটার ভিতর ঢুকি, নিউ সিডি নিউ ফোল্ডার। দেখো এখন যে পিডব্লিউডি দেয়, এই যে এর পাথ দেখাচ্ছে। তো আমাদের কাজ হলো কাকে নিব, একে নিব। কোথা থেকে নিব? এই যে এখান থেকে। তাহলে প্রথমে সিপি যেখান থেকে নিব সেটি কি করবা, যদি লিখতে না পারো তাহলে এভাবে কপি করে আমি এখানে পেস্ট মারি দিবা, খালি রাইট ক্লিক করলে হয়ে যাবে। দেওয়ার পর ফাইল নেম দিবা, শিফা1 নামে ফাইলটি দিবা। দেওয়ার পর স্পেস কোথায় রাখবা, এই যে এখানে রাখবা, এই জন্য এটি নিবা, নেওয়ার পর এখানে পেস্ট করে দিবা। দেওয়ার পর এন্টার ক্লিক করবা। হ্যাঁ, বাস হয়ে গেল, কপি হয়ে চলে আসলো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো আরেকটি আছে এখানে, কপি 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 কপি। হ্যাঁ, তো দেখো বলতেছে যে টু কপি ডিরেক্টরি ফোল্ডার উই হ্যাভ টু ইউজ সিপি উইথ অপশন আর। যদি আমরা ডিরেক্টরি যদি করতে চাই সেই ক্ষেত্রে অপশন আর দিতে হবে। কেন দিতে হবে? দেখো এটা আমরা খালি ফাইল করছি, এই ফাইলের ভিতর তো আর কোনো কিছু নাই। এর ভিতর তো যদি আমরা একটা ডিরেক্টরি নিয়ে আসতে চাই, সাপোজ নিয়ে আসতে চাচ্ছি এবিসির ভিতর আমরা কিছু ক্রিয়েট করে আসি। দাঁড়াও, সিডি সিডি স্পেস নিউ ফোল্ডার ফোল্ডার, তারপর এখানে ঢুকলাম। ঢোকার পর এখানে এবিসি আছে, এবিসিতে ঢুকি, সিডি এবিসিতে ঢুকলাম। ঢোকার পর ও এর ভিতর তো নাই, তাহলে আমাদের ঢুকতে হবে নিউ ফোল্ডারের ভিতর এক্সজেড এ ঢুকতে হবে, সিডি এক্সজেড, তার ভিতর আছে কি এবিসি। তো আমরা এবিসিতে চলে আসছি। দেখো পিডব্লিউডি, আমরা এবিসিতে আসি। তো এবিসির ভিতর মনে করলাম যে একটি ফাইল তৈরি করি বা ডিরেক্টরি তৈরি করি। ডিরেক্টরি তৈরি করার জন্য কি mkdir দেওয়ার পর কি দেব, ফাইল নেম। সাপোজ আমি দিলাম যে xyz নামে একটি xyz নামের একটি ডিরেক্টরি তৈরি করলাম। দেখো এখন এবিসির ভিতর এটি আছে। তো এবিসির ভিতর এবিসি আর ফাঁকা নেই, মানে এবিসি ভিতর আরও ডিরেক্টরি আছে, xyz নামে ডিরেক্টরি আছে। এই অবস্থায় যদি আমি এবিসিকে কপি করতে চাই সেই ক্ষেত্রে দেখো সিডি এলএস, এখানে আছে কি এবিসি। এখানে দেখো এখানে আছে এবিসি, এই যে এবিসি, কার ভিতর xz এর ভিতর আছে এবিসি। তো এবিসির ভিতরেও আমার দেখলাম যে xyz নামে ফাইল তৈরি করছি। এই ক্ষেত্রে যদি আমি এই ডিরেক্টরিটি কপি করতে চাই, সাধারণত এই কমান্ড দিয়ে আর হবে না, এই কমান্ডে শুধুমাত্র কি হবে, ফাইল পার হয়ে যাবে। যখন আমরা এই রকম রিকার্সিভলি মানে ফাইলের ভিতরে ফোল্ডারের ভিতর ফোল্ডার আছে এটি যদি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের একই রকম কমান্ড, শুধুমাত্র কি দিতে হবে, এখানে -r দিতে হবে, তাহলে আমি এটিকে কপি করতে চাচ্ছি কোথায়, নিউ ফোল্ডার। তাহলে আমি কি দিব, সিপি -r দেব, দেওয়ার পর স্পেস দিব, দেওয়ার পরে পার্ট দিব, /root/ আমি দিতে চাচ্ছি যে নিউ ফোল্ডার। তারপরে আছে কি xz এবং xz এর ভিতর আছে কি abc। তো এটিকে আমি নিয়ে যাব কোথায়, ডকুমেন্টে। তো ডকুমেন্টের পার্ট কি, /root/document।
দিয়ে এখন কি করব, এন্টার প্রেস করব। তাহলে আমাদের কি এই এবিসি ফাইলটি চলে গেছে কোথায়, এই ডকুমেন্টে। তো আমরা দেখি ডকুমেন্টে যাই, সিডি স্ল্যাশ রুট স্ল্যাশ MENTS। তাহলে দেখো এখন যদি এলএস করি, এই যে আমাদের এবিসি ফোল্ডারটি এখানে চলে আসছে। আশা করি বুঝতে পারছো। যদি ফোল্ডারের ভিতরে কিছু থাকে সেটি আনতে হলে আমাদের -r দিতে হবে। তো মুভ কমান্ডের ক্ষেত্রে শুধুমাত্র একই, এখানে শুধুমাত্র এমভি দিবা একই, সব কিছু একই। মুভের ক্ষেত্রে কি দিবা, শুধুমাত্র এমভি দিবা, তাহলে হয়ে যাবে। কোথায় গেল, মুভেই যে। আশা করি বুঝতে পারছো। মুভ কমান্ডের ক্ষেত্রে শুধুমাত্র এমভি দিবা, তাহলে হয়ে যাবে। সিপির জায়গায় এমভি। তারপরে দেখো আমরা 28 নম্বর কমান্ডটি দেখবো, সেটি হলো -h। তো -h কমান্ড দ্বারা টু সি সিস্টেম মেমোরি ইউজেস, মানে আমাদের সিস্টেম বর্তমানে কতগুলো মেমোরি ইউজ করছে সেটি দেখতে হলে এই কমান্ডটি দেব। তাহলে free -h বা -h দিলে দেখো আমাদের সিস্টেম টোটালি কত মেমোরি ইউজ করছে সেটি দেখাচ্ছে। এই যে ফ্রি আছে কতগুলা, ইউজ হয়েছে কতগুলা, টোটাল কতগুলা, এই সোয়াপ মেমোরি দিয়ে আছে এখানে। তো এটি দেখাবে। আর একটি কমান্ড আছে, যদি শুধুমাত্র ফ্রি দেয় তাও দেখাবে, সমস্যা নাই। তারপরের কমান্ড দেখো df-h। এটি দিলে এই কমান্ডে টু সি সিস্টেম ডিস্ক ইউজেস, মানে সিস্টেমের যতগুলা ডিস্ক আছে, যেমন ধরো আমাদের ডিস্ক উইন্ডোজে যেমন ডিস্ক থাকে তেমন রেড হ্যাটেরও ডিস্ক আছে। তো ডিস্ক যদি টোটাল দেখতে চাই তাহলে df- কি দিতে হবে, h দেওয়ার পর এন্টার। দেখো এখানে দেখাচ্ছে আমাদের ডিস্ক। এখানকার ডিস্ক কিন্তু তোমরা বুঝতে পারবে না, আস্তে আস্তে বুঝতে পারবা যে এই যে dev ম্যাপার, রুট ভিজি, রুট, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবা। তো আশা করি এই কমান্ডগুলো সম্পর্কে একটু হলে জানতে পারতেছ। আর এগুলো সম্পর্কে ডিটেল জানতে হলে আমাদের LVM করতে হবে, মানে ডিস্ক পার্টিশন যখন আমরা করব তখন এইগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে। যেহেতু আমরা আজকে বেসিক কমান্ড শিখতেছি, এই জন্য আমরা এইগুলোর ডিটেলসের ভিতর যাব না। তারপর দেখো গ্রেপ কমান্ড। এই গ্রেপ কমান্ডটি একটি খুবই ইন্টারেস্টিং কমান্ড। এই কমান্ডটি দিয়ে সাধারণত সার্চিং করা হয় ফাইল, মানে একটি নির্দিষ্ট স্পেসিফিক ফাইল দেখা হয়। তো কিভাবে, তো দেখো এখানে এল করলে আমরা দেখতেছি সবগুলার চলে আসতেছে। আমি চাচ্ছি যে শুধুমাত্র নিউ ফোল্ডারের দেখব, সেই ক্ষেত্রে আমরা কি করব, স্পেসিফিক একটি ফোল্ডারের দেখব। তো এল দিয়ে আমরা এখানে অবশ্যই এই চিহ্নটি দিতে হবে, দিয়ে গ্রেপ দিতে হবে। গ্রেপ কোন কার দেখবো, নিউ ফোল্ডারে, দেওয়ার পর এন্টার। দেখো শুধুমাত্র নিউ ফোল্ডারের দেখাচ্ছে। আশা করি বুঝতে পারছো। যদি স্পেসিফিক কোনো কিছু আমরা খুঁজতে চাই তাহলে এখানে সেই কমান্ডটি দিব, দেওয়ার পর এখানে গ্রেপ দিয়ে যাকে খুঁজবো সেটি। আস্তে আস্তে গ্রেপের ইউজ শিখবা, যখন আমরা ফাইল নিয়ে কাজ করব তখন, বা প্যাকেজ নিয়ে কাজ করব তখন এই গ্রেপের ইউজ তোমরা শিখে যাবা। এখন শুধুমাত্র দেখো তাহলেই হবে। এসইউ কমান্ড, এসইউতে সুইচ ইউজার কমান্ড। তো সুইচ ইউজার দ্বারা আমরা সুইচ করতে পারি। তো দেখো আমি চাচ্ছি যে আমি বর্তমানে আমার একটি ইউজার আছে শিফাত নামে, ওই ইউজারে যেতে চাচ্ছি। তো এসইউ দেব, দেওয়ার পর হাইফেন দেব এই ইউজারের নাম, দিয়ে এন্টার। তো দেখো এখন দেখো আমি যে শিফাত ইউজার আছি সেটি বুঝবো কি করে। আমি একটি কমান্ড শিখাইছিলাম না, হু এম আই। দেখো আমি এখন লগ ইন করে আছি কোথায়, শিফাত। তো আমি আবার রুটে যাব। দেখো আমরা আসছি পিডাব্লিউডি। দেখো পিডাব্লিউডি দেখো যে হোম শিফাতে চলে আসছি, মানে যখনই আমরা এসইউ হাইফেন দিয়ে ঢুকছি তখন আমরা এভাবে আসছি। কিন্তু যদি একইভাবে যদি এসইউ খালি এইভাবে ঢুকি, একইভাবে ঢুকছি, কিন্তু দেখো পিডাব্লিউডি দিয়ে দেখো এই এখানে
রুট, আর এখানে এইটি দেখাচ্ছে। তার মানে যদি আমরা এই হাইপেনটা দেই তাহলে যে ইউজারে যাচ্ছি তার হোম ডিরেক্টরিতে চলে যাব। কিন্তু যদি আমরা হাইপেনটি না দেই, মানে এইভাবে দেই, তাহলে আমরা রুট মানে যে ইউজার থেকে আমরা ঢুকতেছি তার হোম ডিরেক্টরি থেকে এই ইউজারকে অ্যাক্সেস করব। মানে যে ইউজার থেকে আমরা ঢুকতেছি তার ইউজার থেকে, মানে তার হোম ডিরেক্টরি থেকে আরেকজনের কানেক্ট করা। তো আশা করি বুঝতে পারছো দুইটি কমান্ডের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো আমরা এখন এক্সিস্ট করি, মানে একটি ইউজার থেকে লগ আউট হয় কি করে, EXIT দেওয়ার পর এন্টার দেওয়া, তাহলে লগ আউট হয়ে গেলাম। যা আমি আবার রুটে চলে আসলাম। তো সাধারণত রুট থেকে অন্য ইউজার যাইতে পাসওয়ার্ড লাগে না। তো এক ইউজার থেকে আরেক ইউজারে যাইতে পাসওয়ার্ড দিতে হয় অবশ্যই। যখন আমরা ইউজার গ্রুপ নিয়ে আলোচনা করব তখন এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা আসবে। যেমন ধরো এখানে আমি যদি যাই SU-SIFD গেলাম, যাওয়ার পর দেখো আমার পাসওয়ার্ড লাগলো না। যদি আমি এখনই আসি রুটে, দেখো এখানে চাচ্ছে কি পাসওয়ার্ড। তার মানে রুট হলো সিস্টেমের সর্বোচ্চ ইউজার, যার সবার পাওয়ার আছে। এই জন্য রুট থেকে যে কোনো ইউজারে যাইতে হবে কোনো পাসওয়ার্ড ছাড়া। কিন্তু দেখো এই যে আমি আসি কোথায়, শিফার থেকে যখনই রুটে যাইতে চাচ্ছি সেই ক্ষেত্রে পাসওয়ার্ড লাগতেছে। এক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে এন্টার দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো SU কমান্ড সম্পর্কে। তারপরের কমান্ডটি যদি দেখবো 32 নম্বর কমান্ড, টু গেট হেল্প অন any command that we do not understand we can type। ও সাপোজ একটি কমান্ড আমরা বুঝতে পারতেছি না, তাহলে আমরা কি করব, ম্যান কমান্ড দেবো। ম্যান দিয়ে সাপোজ আমি ls কমান্ডটি বুঝতে পারতেছি না যে এই কমান্ডটি কি, নতুন কমান্ড মনে করতেছি, বা দেখো nit কমান্ড দিলাম, দেওয়ার পর ইন্টারফেস করলাম। এখানে ডিটেলস দেখাচ্ছে, এখানে পড়তে হবে যে এই কমান্ড সম্পর্কে কি কি জানা যাবে, সেটি এখানে ডিটেলস দেখাবে। তো সাধারণত আমরা এখানে কি বলছে, ম্যানুয়াল কিউ দিলে কুইট হয়ে যাবে। তো যাই হোক, যে কোনো কমান্ড সম্পর্কে জানতে হলে আমরা ম্যান দিয়ে ওই কমান্ডটি লিখবো, যে ওই কমান্ড দ্বারা কি কি হয় সব কিছু জানার জন্য। একটি কমান্ডের ডিটেলস জানার জন্য কি দেবো, ম্যান কমান্ড দেবো। তারপরে দেখো 33 নম্বর হিস্ট্রি কমান্ড দিয়ে কি করা যাবে। তো এতক্ষণ বড় আমরা যে কমান্ডগুলো চালাইলাম এইগুলো যদি দেখতে চাই তাহলে হিস্ট্রিতে দেখাবে যে আমরা যেগুলো এতক্ষণ বড় চালাইছি সেগুলো সব দেখাবে, যে এতক্ষণ বড় দেখো এই কমান্ডগুলো আমরা প্রেস করছি, এগুলো হলো হিস্ট্রি দেখাচ্ছে যে এই কমান্ডগুলো আমরা এখানে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছো হিস্ট্রি কমান্ড সম্পর্কে। তারপরে দেখো আমরা যে কমান্ডটি নিয়ে আলোচনা করব, হিস্ট্রি পর ক্লিয়ার, অলরেডি আমরা এটি নিয়ে আলোচনা করছি। তারপরে দেখো এক্সিস্ট, হ্যাঁ এই কমান্ড নিয়ে আলোচনা করছি যে কি করে এক্সিস্ট করা যায় লগ আউট করার জন্য। টু গেট ইনস্টল ডেটালিনাস ভার্সন ডিটেলস, তো আমরা এটি নিয়েও আলোচনা করেছি অলরেডি। হ্যাঁ এখানে অবশ্য আরেকটি কমান্ড আছে, ট্রি কমান্ডটি নিয়ে এখন আলোচনা করিনি। তো ট্রি কমান্ডটি দেখো, ট্রি কমান্ডে কি করা যায়, সাধারণত ট্রি কমান্ড দেওয়া মাত্র আমরা ট্রি আকারে, মানে গাছের ডাল শাখা পোশাকে যেভাবে সেভাবে আমরা ফাইল ফোল্ডার দেখতে পারবো। দেখো সাধারণত আমরা ls দিলে এভাবে দেখতেছি, আর যদি ট্রি দেই এই যে গোছালো ভাবে, মানে কার ভিতর কি আছে, কোনটার ভিতর কি আছে সব গোছালো ভাবে দেখাচ্ছে, যে এটার ভিতর এগুলা আছে, xz এর ভিতর abc আছে, abc এর ভিতর আমরা কি তৈরি করলাম xyz, এগুলি দেখাচ্ছে। তো ট্রি আকারে দেখাবে সবকিছু, সম্পূর্ণ ফাইল ফোল্ডার। আশা করি বুঝতে পারছো এটা। তারপরে কি কমান্ড দেখি, হেড এবং টেল। তো সাপোজ আমরা একটি ফাইল ওপেন করলাম, সাপোজ ফাইলটি হলো cat /etc/,
দেখো এইটা দিলে আমরা দেখতেছি অনেকগুলো দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে উপরের 10টা মাত্র লাইন দেখবো বা 5টা লাইন দেখবো, সেক্ষেত্রে কি কমান্ড দেব? হেড কমান্ড দেব। হেড, সরি, তো হেড কমান্ড কিভাবে দেবা? হেড দেওয়ার পর স্ল্যাশ ইটিসি স্ল্যাশ গ্রুপ। দেখো উপরের এই হেড দিলে উপরের 1টি 2টি 3টি 10টি কমান্ড দেখায়, আর টেল দিলে নিচের গুলো যদি দেখতে চাই তাহলে টেল হলো নিচের 10টি দেখাবে। একই রকম টেল দিয়ে দেয়, TAIL টেল, GROUP। দেখো নিচের গুলো দেখাচ্ছে, এটি দ্বারা নিচের গুলো দেখাবে। তো নিচের 10টি দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে উপরে এতগুলো দেখবো না, 3টি দেখবো বা 5টি দেখবো, সেই ক্ষেত্রে কি দেবো? হেড হাইফেন এন, এন কত দিব? 5 দেওয়ার পর স্ল্যাশ ইটিসি স্ল্যাশ গ্রুপ। তাহলে দেখো এই যে 5টি দেখাবে, 1 2 3 4 5। ঠিক নিচের যদি আমি চাচ্ছি নিচের 1 2 3 4 5টি দেখবো, তাহলে N 5। এখন 5টি দেখবা না 10টি দেখবা না 20টি দেখবা না 1টি দেখবা না 2টি দেখবা, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। শুধুমাত্র হেডের জায়গায় হেড দিবা, আর নিচ থেকে দেখতে চাইলে টেল দিবা। আশা করি হেড এবং টেল সম্পর্কে বুঝতে পারছো। তো আজকে মোটামুটি এই পর্যন্তই বেসিক কমান্ড সম্পর্কে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সামনের ভিডিওতে আবার দেখা হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।